আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 অর্থাৎ কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারটির ধারাবাহিক আলোচনার এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটিতে আমি বিশেষভাবে আলোচনা করব স্থিতিশক্তি নিয়ে এবং সরল দোলক নিয়ে, এবং এইগুলার ফুল কনসেপ্ট বেসিক A to Z আলোচনার পাশাপাশি রিলিভেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়েও আমি তোমাদের সাথে ডিসকাশন করব। এবং এই পর্বটা এবং এই পর্বে যে টপিকগুলো ডিসকাশন হবে প্রত্যেকটা টপিকই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। এর আগে পঞ্চম অধ্যায়ের যতগুলো লেকচার আমি নিয়েছি প্রত্যেকটা লেকচার দ্বারা দেখো নাই, একদম সিরিয়াল ওয়াইজ প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে। অবশ্যই আগে পর্বগুলো দেখে নিবে, দেন তুমি এই পর্বটা দেখতে বসবে। তো আজকের পর্বটায় আমরা বেসিক্যালি আলোচনা করব বিভব শক্তি বা এটার আরও একটা নাম দেয়া যাচ্ছে স্থিতিশক্তি, যেটাকে ইংলিশে বলে পটেনশিয়াল এনার্জি। ওয়াইরাস গতিশক্তিকে আমরা বলি কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো বিভব শক্তি বা স্থিতিশক্তির জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা আকৃতি যদি পরিবর্তন করা হয় তাহলে এর মধ্যে কাজ করার যে সামর্থ্য তৈরি হয় বা যে শক্তি জমা হয়। সিম্পলি কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান অথবা আকৃতিকে যদি পরিবর্তন করা হয় তাহলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য তৈরি হয় বা শক্তি জমা হয় তাকেই বলে স্থিতিশক্তি বা বিভব শক্তি। তো ইন দ্যাট সেন্স যেহেতু এখানে দুটো কথা বলা হচ্ছে, একটা হচ্ছে তোমার অবস্থান নিয়ে কথা বলা হচ্ছে, একটা হলো আকৃতি নিয়ে কথা বলা হচ্ছে। তো অবস্থান পরিবর্তনের কারণে যদি স্পেসিফিকভাবে বলি তাহলে বলতে হয় বস্তুটাকে যদি আমরা একটা বিন্দু থেকে উপরের দিকে ওঠাই বা উপর থেকে যদি আমরা নিচে নামাই, এই যে বিষয়গুলো এটার কথা বলা হচ্ছে। অবস্থানের পরিবর্তন মানে আসলে এই জিনিসটাকে স্পেসিফিকভাবে বলা হচ্ছে। তো ওই ক্ষেত্রে যে বিভব শক্তি জমা হয় সেটাকেই কিন্তু আমরা বলি অভিকর্ষীয় বিভব শক্তি। এবং তুমি ভালো করেই জানো যে অভিকর্ষীয় বিভব শক্তি এই নামটা কিন্তু এসেছে অভিকর্ষজ ত্বরণ ওখান থেকে, এবং এটার সাথে অভিকর্ষজ ত্বরণ বিষয়টা রিলেটেড। তাহলে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে বা কোনো একটা নির্দেশ তল থেকে আমরা যদি উপরের দিকে ওঠার চেষ্টা করি, নির্দেশ তল মানে তুমি যে সারফেস থেকে আসলে হিসাবটা শুরু করবে সেটা হতে পারে ভূপৃষ্ঠ বা হতে পারে যে কোনো একটা পার্টিকুলার সারফেস, যে সারফেস থেকে তুমি উপরের দিকে উঠবে এবং সেই ক্ষেত্রে বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হয় ওটাকে আমরা বলি অভিকর্ষীয় বিভব শক্তি, এবং এটা অবশ্যই অভিকর্ষজ ত্বরণের সাথে জড়িত। ভূপৃষ্ঠ থেকে আমরা ধরে নিই যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা একটা সার্টেন উচ্চতায় উঠি তাহলে হয়তো আমাদের অভিকর্ষীয় বিভব শক্তিটা জমা হচ্ছে, এবং আমরা যখন আবার আমরা উচ্চতা থেকে নিচের দিকে নেমে আসি তখন কিন্তু ওই অভিকর্ষীয় বিভব শক্তিটাই আস্তে আস্তে ব্যয় হয়ে যাচ্ছে। তো নির্দেশ তল বলতে এখানে আসলে সেই তলটাই যে তল থেকে আমরা আসলে হিসাবটা শুরু করি, সেটা ভূপৃষ্ঠ হতে পারে বা যে কোনো পৃষ্ঠ। আর বস্তুর আকৃতির যদি পরিবর্তন করা হয় মানে সিম্পলি বস্তুকে যদি বিকৃত করা হয় যদি বস্তুকে মানে বস্তুর স্বাভাবিক অবস্থান থেকে তাকে যদি একটু টেনে লম্বা করা হয় বা যদি একটু সংকোচন করা হয়, বিকৃতি অনেকভাবেই করা যেতে পারে। এটা পরবর্তী অধ্যায়ে দেখবা যে সপ্তম অধ্যায়ে এটার আলোচনা আছে যে বিকৃতি 3 প্রকার হয়। দৈর্ঘ্য বিকৃতি হয়, আয়তন বিকৃতি হয়, আকার বিকৃতি হয়। তো যে কোনোভাবেই তুমি যখন বস্তুকে বিকৃত করবে সেই বস্তুর মধ্যে একটা শক্তি জমা হয়, কাজ করার একটা সামর্থ্য তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার এই যে আকৃতি সম্পর্কিত এটাকে আমরা বলি, এটা একটা সুন্দর নাম আছে যেটার নাম হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি, যেটাই বলো। এবং এর আগের লেকচারে পঞ্চম অধ্যায়ের লেকচারগুলো আমি এজন্যই তোমাকে সিরিয়াল ওয়াইজ দেখতে বলেছি যে এই স্থিতিস্থাপক বিভব শক্তি নিয়ে কিন্তু আমরা কাজ করেছি, এবং সেটা স্পেসিফিকভাবে বললে স্প্রিং এর যে কনসেপ্টটা ছিল ভালো করে ওই কনসেপ্টটা দেখে নিবা। স্প্রিং এর কনসেপ্টের মধ্যে কিন্তু আমরা পেয়েছি অলরেডি W=12kx²। এই সূত্রটা কিন্তু এখানে ফুল ডিটেইল দেখিয়েছিলাম এবং এখান থেকে অনেকগুলো অঙ্ক সলিউশন করে দিয়েছিলাম। তো এইটাই কিন্তু মূলত আসলে স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি। যখন কারণ স্প্রিং একটা স্থিতিস্থাপক বস্তু, তাকে যখন আমরা সাম্যাবস্থান থেকে সংকুচিত করি বা প্রসারিত করি তখন এই অ্যামাউন্টে কাজ হয়। বাহ্যিক বল দ্বারা যখন আমরা কাজ করি তখন এই অ্যামাউন্টে কাজ হয়, এবং এই কাজটাই কিন্তু স্প্রিংয়ের মধ্যে জমা হয় স্থিতিস্থাপক বিভব শক্তি হিসাবে। আর অভিকর্ষীয় বিভব শক্তির ইকুয়েশনটা তুমি 9-10 থেকেই জানো, mgh।
হ্যাঁ, আমরা যদি একদম ভূপৃষ্ঠ থেকে একদম জিরো, একদম গ্রাউন্ড লেভেল থেকে যখন আমরা কাউকে উপরের দিকে উঠাই, তো কিন্তু সেখানে mgh এই পরিমাণে শক্তি জমা হয়। তাহলে দুটো জিনিস কিন্তু তোমাকে পার্টিকুলারলি মনে রাখতে হবে। যদি বলে অভিকর্ষীয় বিভব শক্তি, দ্যাট ইজ mgh, আর যদি বলে স্থিতিস্থাপক বিভব শক্তি, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা প্রিভিয়াস যে লেকচারগুলো সেখানে আমরা প্রমাণও করেছি। এবং ডাব্লিউ ইকুয়ালস টু mgh হওয়ার যথেষ্ট রিজন আছে। ধরো এখানে তুমি একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি একদম উচ্চতার দিকে তুমি উঠতে চাও, ধরো এই লেভেলে তুমি উঠে গেলে, তো ডাব্লিউ ইকুয়ালস টু তুমি জানো যে এটা পরিবর্তনশীল বল। আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, যত আস্তে আস্তে আমরা উপরে উঠবো, তত কিন্তু আমাদের এই যে ওজন বলের একটা তারতম্য তৈরি হবে। এখানে এফটা কিন্তু বেসিক্যালি আমাদের ওজন বল। তো তাহলে এটা তো ধ্রুবক, তাহলে dh কে যখন আমরা ইন্টিগ্রেশন করি, এখানে লিমিটটা তুমি 0 থেকে h দিতে পারো, 0 থেকে h, ভূপৃষ্ঠ থেকে যেহেতু আমরা উঠছি, এই জন্য 0 হচ্ছে লোয়ার লিমিট, h হচ্ছে আপার লিমিট। তাহলে mg থাকলো, dh কে ইন্টিগ্রেট করলে আসে h। ওকে, তো এইভাবেই কিন্তু আসলে ওই সমীকরণটা তৈরি হয়েছে mgh। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু mgh ইকুয়েশনটা কিন্তু এই ইন্টিগ্রেশন থেকে এসেছে, যে আমরা যে সারফেস থেকে যে সারফেসে উঠবো, আমরা উচ্চতাটা ওভাবে হিসাব করে নেব। তো আমরা যদি এখানে আবার একেবারে গ্রাউন্ড লেভেল থেকে যে উঠতে হবে, নট দ্যাট, আমরা কিন্তু নির্দেশ তলটা এখানেও নিতে পারি, যেটা গ্রাউন্ড লেভেল থেকে ধরো h1 উচ্চতায় আছে, আর আমাকে যেতে হবে h2 উচ্চতায়, তখন কিন্তু সিম্পলি এখানে লিমিটটা চেঞ্জ হবে, h1 থেকে h2, h1 থেকে h2, সব জায়গাগুলোতে তুমি চেঞ্জ করে নিবে, h1 থেকে h2, h1 থেকে h2, তাহলে এখানে সিম্পল h2 মাইনাস h1 আসবে। এই তো এভাবে। তো এই যে ওয়ার্কটা, এই ওয়ার্কটাই কিন্তু আসলে বস্তুর মধ্যে পটেনশিয়াল এনার্জি এবং স্পেসিফিকভাবে বললে স্থিতিস্থাপক বিভব শক্তি হিসাবে, এটা বস্তুর মধ্যে অভিকর্ষীয় বিভব শক্তি হিসাবে জমা হয়। আর স্থিতিস্থাপক বিভব শক্তির ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এটা বস্তুর আকৃতির উপর ডিপেন্ড করছে, আকৃতি আমরা তাকে প্রসারণ করছি নাকি সংকোচন করছি সেটার উপরে। আর mgh-টা, এই mgh বলো বা mgh2 মাইনাস h1 যেটাই বলো, এটা কিন্তু আসলে অভিকর্ষীয় বিভব শক্তি এই কনসেপ্টের ভেতরে পড়ে যাচ্ছে। এবং এই অভিকর্ষীয় বিভব শক্তিটা আসলে ধনাত্মক ঋণাত্মক দুইভাবেই হতে পারে। আমরা যখন নির্দেশ তল থেকে, এটা ধরে নেওয়ার উপর ডিপেন্ড করছে, আমরা নির্দেশ তল থেকে যদি খাড়া উপরে উঠি, নির্দেশ তল থেকে খাড়া উপরে উঠলে আমরা যদি ধরি যে অভিকর্ষীয় বিভব শক্তিটা জমা হচ্ছে mgh, তাহলে একই নির্দেশ তল থেকে যখন কিন্তু আমরা আবার ওই একই বস্তুকে, একই নির্দেশ তল, ওখান থেকে যখন আমরা আবার নিচের দিকে নামাবো, নিচের দিকে, তখন কিন্তু ওই নির্দেশ তলের সাপেক্ষে এইটাকে কিন্তু তখন আবার মাইনাস ধরতে হবে, তাই তো? তো এটা আসলে ডিপেন্ড করছে যে অভিকর্ষ ত্বরণের এগেইনস্টে যাচ্ছি নাকি অভিকর্ষ ত্বরণের দিকে যাচ্ছি, ধরে নেওয়ার উপর ডিপেন্ড করছে। আমরা যদি ওপরের দিকটাকে পজিটিভ ধরি, তাহলে নিচের দিকটাকে নেগেটিভ ধরতে হবে, বিষয়টা সিম্পল। তো যখনই অভিকর্ষীয় বিভব শক্তি আসবে, যখনই অভিকর্ষীয় বিভব শক্তির কথাটা আসবে, তোমার সারফেসটা যেমনই হোক না কেন, সারফেসটা যেমনই হোক না কেন, ধরো এরকম একটা হেলানো তল আছে, তুমি এখানে এই উচ্চতায় উঠবা, এখান থেকে এখানে উঠবা এই উচ্চতায়, তো মাটি থেকে যদি খাড়া উচ্চতা হিসাব করি তাহলে সেটা h হয়। তো আমি যে পথেই ওই উচ্চতায় যাই না কেন, সেটা আমি সিঁড়ি ভেঙে ভেঙে উঠি, বা দড়ি বেয়ে বেয়ে উঠি, বা গাছ বেয়ে বেয়ে উঠে ওখানে পৌঁছাই, বা হেলিকপ্টার দিয়ে ওখানে আমি নেমে আসি, যাই করি না কেন, যখন তুমি অভিকর্ষীয় বিভব শক্তির হিসাব করবে, তখন কিন্তু এই যে mgh, এই খাড়া যে উচ্চতাটা, বা এটাকে উলম্ব, হ্যাঁ, উলম্ব সরণ বলতে যেটাকে বোঝায়, এইটাই কিন্তু আমাদেরকে নিতে হবে। তার মানে বলা যায় যে অভিকর্ষীয় বিভব শক্তিটা কিন্তু আসলে গতিপথের উপর ডিপেন্ডেন্ট না, গতিপথের উপর নির্ভর করে না। গতিপথ বলতে আসলে এই যে রাস্তাটা, এই যে হেলানো রাস্তা বা বাঁকানো রাস্তা বা সিঁড়ি, এটার উপর ডিপেন্ড করে না। অভিকর্ষীয় বিভব শক্তি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ভূমি থেকে বা নির্দেশ তলের সাপেক্ষে উলম্ব সরণের উপরে ডিপেন্ড করছে। যেমন তুমি বলতে পারো W ইকুয়ালস টু, এখানে তোমার fx তুমি জানো, তো এখানে f যেটা হচ্ছে, f কত হয়, mg হয়, x, এখন আমি এখানে যদি লিখি সাইন থেটা, সাইন থেটা মানে হচ্ছে h/x, তাহলে h মানে কিন্তু x সাইন থেটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এই যে x সাইন থেটা, সাইন থেটার বিষয়টা তুমি কিভাবে আনবা? এখানে তুমি জানো একটা বস্তু যখন হেলানো তলে থাকে, বস্তুর ওজনটা খাড়া নিচের দিকে কাজ করে, এখানে একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে, অভিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে তুমি দেখো এখানে W রূপাংশ ক্রিয়েট হবে, W cos থেটা, এবং খাড়া নিচের দিকে W সাইন থেটা। ওকে, তাহলে তুমি যখন এই বস্তুটাকে হেলানো তল বেয়ে বেয়ে তার
ওজনটা অ্যাকচুয়ালি mg, কিন্তু হেলানো তল বরাবর তার ওজনের যে উপাংশ, দ্যাট ইজ ডাব্লু সাইন থেটা। তো ওই ডাব্লু সাইন থেটার এগেইনস্টে বল প্রয়োগ করলে কিন্তু তুমি আসলে উপরের দিকে উঠতে পারবা। তো এখানে এফ এর জায়গায় আমরা কিন্তু এভাবে লিখতে পারি, প্রথমে লিখতে পারি ডাব্লু সাইন থেটা, পরের লাইনে আমরা লিখতে পারি mg সাইন থেটা ইন্টু এক্স। তাহলে mg এক্স সাইন থেটা রইল। তো এই এক্স সাইন থেটা মানেই কিন্তু আসলে এইচ। তাহলে তুমি যেভাবেই বলো না কেন, হেলানো তল বেয়ে তুমি ওঠার সময় বা তুমি যেভাবেই ভূমি থেকে বা নির্দেশ তল থেকে উচ্চতায় ওঠো না কেন, সব সময় তোমার কৃত কাজের হিসাবটা হবে ওই আসলে খাড়া উচ্চতা বা উলম্ব সরণ এইচের উপরে আসলে ডিপেন্ডেন্ট থাকবে। তো এই যে খুঁটিনাটি যে বেসিকগুলো, এই বেসিকগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। আমাদের স্টুডেন্টদের একটা মেইন প্রবলেম হচ্ছে তারা বেসিকের উপর নজর দেয় না, তারা বেসিকের উপর ওয়ার্ক করে না। একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করে তারা থিওরিটা মোটামুটি দায়সারাভাবে পড়ে অঙ্ক করতে বসে যায়, এবং পরবর্তীতে যখন ওই অঙ্কগুলো কনসেপচুয়াল হয় তখনই কিন্তু তাদের ধরা খেতে হয়। তারা যখন সূত্র মুখস্থ করে বা কনসেপ্টে একটু ভাষাভাবে বুঝেই সূত্র মুখস্থ করে অঙ্ক করতে বসে, গতানুগতিক কিছু অঙ্ক তারা করতে পারে, কিন্তু যখন কিনা কনসেপচুয়াল অঙ্ক হয় তখন কিন্তু তাদের প্রবলেম হয়, তখন কিন্তু তারা সলিউশন করতে পারে না। তো কনসেপচুয়াল প্রবলেম তখনই তুমি পারবা, কনসেপচুয়াল কোশ্চেন আসলে তখনই তুমি ভালো করতে পারবা। রিসেন্টলি দেখবা বোর্ডগুলোতে খুব কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে, বোর্ডেও অ্যাডমিশন টেস্টে তো হয়ই। তাহলে তোমার এই কনসেপচুয়াল প্রশ্ন সলভিং করতে তুমি তখনই পারবে যখন তোমার বেসিকটা, প্রত্যেকটা টপিকের বেসিক তোমার খুব ক্লিয়ার থাকবে। এই জন্য যে কোনো কনসেপ্টের বেসিক কি আছে, কনসেপ্টের বেসিকগুলো বুঝে বুঝে, কনসেপ্টের টাইটেল যাই হোক, টপিক যেটাই হোক, তোমাকে বেসিক বুঝে বুঝে পড়তে শিখতে হবে। এই পর্যায়ে আমি তোমাদের সাথে সরল দোলক নিয়ে ডিসকাশন করব। সরল দোলক এই টপিকটা আসলে স্থিতিশক্তি বলো বা গতিশক্তি বলো, দুইটার সাথেই আসলে রিলেটেড, এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে এবং বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায়। তো সরল দোলকটা কি? সরল দোলকটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে তোমার একটা সুতা থাকবে এবং সুতার সাথে তুমি একটা ওজনহীন, মানে থিওরিটিক্যালি যদি বলি, ওজনহীন, নমনীয়, অসম্প্রসারণশীল সুতার সাহায্যে একটা ক্ষুদ্র গোলক পিণ্ডকে আমরা যখন ঝুলিয়ে দিব উলম্ব কোনো একটা বিন্দু থেকে, পয়েন্টগুলো বুঝতে হবে। ওজনহীন, নমনীয়, অসম্প্রসারণশীল সুতার সাহায্যে, এটা থিওরিটিক্যালি চিন্তা করো, সুতার সাহায্যে আমরা যখন একটা ক্ষুদ্র গোলক পিণ্ডকে ঝুলিয়ে দিব, সেটা যদি স্বল্প বিস্তারে দুলতে পারে, স্বল্প বিস্তারে দুলতে পারে, বিস্তারটা খুব বেশি হলে হবে না, যে কোনো দিকে স্বল্প বিস্তারে যখন সে দুলতে পারে, তখন এই ব্যবস্থাটাকে আমরা বলি, এই সিস্টেমটাকে বলি আমরা সরল দোলক। এখন সরল দোলকের যে আদর্শ সরল দোলক যেটা, এটার মধ্যে এই যে কৌণিক বিস্তার বা দুই প্রকার। একটা হচ্ছে যেটা তুমি আনুভূমিকভাবে যে সরণটা ঘটিয়েছ, সেটা হচ্ছে আনুভূমিক সরণ বা আনুভূমিক বিস্তার, এক্স বা ক্যাপিটাল এ দিয়েও প্রকাশ করা যেতে পারে, সেটা হচ্ছে এটা। কিন্তু এটার সাথে সাথে কিন্তু একটা কৌণিক সরণ বা কৌণিক একটা বিস্তার সে অর্জন করেছে, এটাকে আমরা থেটা দিয়ে প্রকাশ করি। তো ওই থেটার মানটা ম্যাক্সিমাম 4 ডিগ্রির মধ্যে থাকতে হয়, তাহলে সেটাকে আদর্শ বলা যায়, আদারওয়াইজ সেটা আদর্শ হয় না। তার মানে আমাদের বইপত্রে যে কোশ্চেন্সগুলো হয় বা এক্সামে যেটা আসে, কোনোটাই কিন্তু আদর্শ সরল দোলক নিয়ে কথা বলে না, কারণ আদর্শ সরল দোলকের এই কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকার নিয়ম, কিন্তু 4 ডিগ্রি হলে আসলে হিসাবে তেমন কোনো পার্থক্যই আমরা দেখতে পাই না। এই জন্য 4 ডিগ্রি না নিয়ে বরং 20 ডিগ্রি, 30 ডিগ্রি এভাবে দেয়া হয় ইন জেনারেল। তো এখানে সুতা থাকলো, সুতার সাহায্যে আমরা একটা ক্ষুদ্র গোলক পিণ্ড বা এটাকে ক্ষুদ্র যে গোলক পিণ্ড, এটাকে এক কথায় বব বলা হয়, ক্ষুদ্র গোলক পিণ্ড বা বব বলা হয় এটাকে। তো এখানে যে এই মাথা থেকে একদম এই পর্যন্ত যে সুতার দৈর্ঘ্যটা হচ্ছে ছোট এল ধরা হয়, আর ববের ব্যাসার্ধ হচ্ছে ছোট আর। তো এটাই আসলে তোমার এটার যে কার্যকরী দৈর্ঘ্য বলে, এবং এটাকে বড় হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে, তুমি মনে রাখো, শুধু সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ, সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, এর যে সমষ্টি, এটাকে বলে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়। তো তোমার এই ববটা যেদিকেই যাক, তার বিস্তার তার ডান দিকে হোক বা বাম দিকে হোক, যেখানেই হোক, এই কার্যকরী দৈর্ঘ্য কিন্তু অপরিবর্তিত থাকছে। সরল দোলক এই জিনিসটা কিন্তু পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং স্পেসিফিকভাবে বললে অষ্টম অধ্যায়ের সাথে দারুণভাবে জড়িত। এই জন্য পঞ্চম অধ্যায় আমি ইনিশিয়াল আলোচনাগুলো করে দিচ্ছি, তবে পঞ্চম অধ্যায়টাতে হচ্ছে কাজ বা শক্তি রিলেটেড প্রশ্নগুলো থাকে,
আর ওইখানে গিয়ে অষ্টম অধ্যায়ে গিয়ে কম্পাঙ্ক, পর্যায়কাল, ওই ব্যাপারগুলো বা সময় হারানো বা অর্জন করা, এই ব্যাপারগুলো আসে হচ্ছে অষ্টম অধ্যায়ে, সেটা আমি ওখানে গিয়ে ডিসকাশন করব। এখন পঞ্চম অধ্যায়ে এটা হচ্ছে কাজ রিলেটেড, মানে কাজ বলতে এটা বোঝানো হচ্ছে যে এই সরল দোলকের এই ববটা ঝুলন্ত অবস্থায় আমরা যদি এই সাম্যাবস্থান বলে এটাকে বলে হচ্ছে সাম্যাবস্থান, একদম এই যে পজিশনটা সাম্যাবস্থান বা মধ্যাবস্থান। তো এখানে স্থির ছিল, এখান থেকে যখন আমরা টেনে এখানে ছেড়ে দিব, যেখান থেকে টেনে নিয়ে আমরা ছেড়ে দিব ওইটার নাম হচ্ছে বিস্তার বিন্দু। তো সাম্যাবস্থান হইতে আমরা যদি বিস্তার বিন্দুতে টেনে নিয়ে যাই তাহলে আমাদের দুইটা সরণ এখানে দেখা যায়, একটা হচ্ছে আনুভূমিক সরণ বা রৈখিক সরণ বা আনুভূমিক বিস্তার, একটা হচ্ছে কৌণিক বিস্তার। তো এখানে দুটো নিয়ে এই যে ব্যাপারটা হচ্ছে এইটাকে আমরা এখানে নিয়ে গেলে কতটুকু কাজ হয় বা কতটুকু শক্তি জমা হয় এটা আমাদের হিসাব করতে হয়। আমি যদি একটু দেখি ABCD, তুমি যদি টাইটেল লেখো তো এভাবে লিখতে পারো যে সরল দোলকের ববকে সাম্যাবস্থান থেকে বিস্তার বিন্দুতে নিয়ে গেলে ববের মধ্যে কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি, কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তির রাশিমালা, এইটা তুমি টাইটেল দিতে পারো। তো আমরা যদি বলি টেনে নিয়ে গেলে W=mgh তো হয়, আমরা জানি বিভব শক্তি। তো আগেই বলেছিলাম যে আমরা যেখান থেকে যেখানেই নিয়ে যাই না কেন সবসময় উলম্ব সরণটাকে আমাদের এখানে নিতে হবে। তো আমাদের এখানে উলম্ব সরণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি BC। তো এখন BC আমরা কোথায় পাবো? BCর জন্য আমাদের দরকার AC মাইনাস AB। ওকে, AC মাইনাস AB। এখন এইখানে একটা ত্রিভুজ হচ্ছে, দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কিন্তু লিখতে পারি এখানে AD স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস হচ্ছে BC স্কোয়ার। ওকে, ও জ্যোতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে AD এখানে L স্কোয়ার, AB সেটা আমরা বের করতে চাই AB, আর BC এই যে BC থেকে BD, সরি এটা হচ্ছে BD, এটা x স্কোয়ার। ওকে, তাহলে AB ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কি L স্কোয়ার মাইনাস x স্কোয়ারের রুট ওভার। এই হিসাবটা আমরা সাইডে দেখিয়ে দিলাম, L স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে রইল mg AC মানে হচ্ছে টোটাল কার্যকরী দৈর্ঘ্য L, আর ওখানে AB এর জায়গায় আমরা লিখবো L স্কোয়ার মাইনাস x স্কোয়ার রুট। এই হচ্ছে তোমার সেই ওয়ার্কটা, যে ওয়ার্কটা একটা ববকে তুমি যদি বিস্তার থেকে সাম্যাবস্থান থেকে যদি তুমি বিস্তারে নিয়ে যাও তাহলে তার উপর যে টোটাল ওয়ার্ক বা তার মধ্যে যে সঞ্চিত বিভব শক্তি সেটা হচ্ছে mg L মাইনাস রুট ওভার L স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সূত্রটা তুমি ডেরিভেশনটা দেখাই দিলাম এবং এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। L মানে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকবে, x মানে হচ্ছে আনুভূমিক সরণ, এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবার যদি বলে যে এই ববটা যখন আমরা বিস্তার বিন্দুতে নিলাম তো তার মধ্যে এই হচ্ছে সঞ্চিত বিভব শক্তি, এবার আবার যখন ওটা সাম্যাবস্থায় ফিরে আসবে, সাম্যাবস্থায় ফিরে এলে তো শক্তি সংরক্ষণশীলতা আমরা জানি, এখান থেকে টেনে নিলাম এখানে কিন্তু তার গতিশক্তি নেই, তার কোনো বেগ নেই, এটা বিস্তার বিন্দু, ওখানে সে থেমে যাবে। তো ওখানকার সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি শূন্য। যখন ওখান থেকে তুমি ছেড়ে দিবে আবার যখন সাম্যাবস্থানে ফিরে আসবে এখানে কিন্তু তার বিভব শক্তি শূন্য হয়ে যাবে এবং ওইখানকার সমস্ত বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে W ইকুয়ালস টু কি লিখতে পারি, হাফ mv স্কোয়ার, এবং W এখানে ছিল mg L মাইনাস L স্কোয়ার মাইনাস x স্কোয়ার রুট ওভার ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে কিন্তু আমরা সেই যে ভিটা এটা কিন্তু বের করতে পারি যে যখন কিনা বিস্তার থেকে আবার সাম্যাবস্থায় ফিরে আসবে তখন সে কত বেগে সাম্যাবস্থানটাকে অতিক্রম করবে। কারণ যখন সে আবার ফিরে আসবে এখানে তো সে থেমে যাবে না এবং এখান থেকে সে আবার এবার এই পাশে বিস্তার অর্জন করবে। তো বিস্তার থেকে সাম্যাবস্থায় ফিরে এলে সে কত বেগে সাম্যাবস্থানকে অতিক্রম করবে এই হিসাবটার জন্য আমাদের এখানে কিন্তু ভিটা বের করতে হচ্ছে এখান থেকে। এইভাবে আমরা ভিটা এখান থেকে বের করতে পারি। তো এখান থেকে হচ্ছে এক্স এর হিসাবটা যদি থাকে, এক্স দেওয়া থাকে, তাহলে আমরা এই হিসাবে যেতে পারি mg L মাইনাস রুট ওভার L স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এভাবে আমরা ভি বের করতে পারি। আর আরেকটা ওয়ে আছে যেখানে তোমার প্রশ্নের মধ্যে এক্স দেওয়া থাকবে না, খুব মনোযোগ সহকারে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে। এখানে কিন্তু দুটো কনসেপ্ট, একটা হচ্ছে যদি এক্স থাকে তাহলে এইসব সূত্র আমরা ইউজ করব, আর আরেকটাই হচ্ছে যদি এক্স না থাকে, থেটা দেয়া থাকে, এক্স উল্লেখ নেই, থেটা উল্লেখ আছে, তাহলে আমরা কি করতে পারি। দেখো সেটার জন্য একটা ইম্পর্টেন্ট হিসাব, থেটার জন্য আমরা কি করতে পারি। দেখো এখানে যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজ ABD হতে
আমি যদি এখানে cos থিটা অ্যাপ্লাই করে রাখি, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এডি, তাহলে এবি মানে দাঁড়াচ্ছে এডি cos থিটা। কেন করলাম? কারণ আমরা জানি যে W ইকুয়ালস টু এখানে হওয়ার কথা mgh, তো h এর জায়গায় আমরা BC লিখব, AC মাইনাস এবি লিখব। এবার mgAC, এবি এর জায়গায় আমরা লিখব AD cos থিটা। ওকে ফাইন, তার মানে AC এর জায়গায় L মাইনাস L cos থিটা চলে আসলো, এবং L কমন নিলে mgL অন মাইনাস cos থিটা। দেখো এখান থেকে কিন্তু আরো একটা কাজের সূত্র বা বিভব শক্তির সূত্র কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, mgL অন মাইনাস cos থিটা। এখানটায় তোমার থিটা যদি উল্লেখ থাকে তাহলে, আর যদি এক্স উল্লেখ থাকে তাহলে প্রিভিয়াস ওই কনসেপ্টে যেতে হবে। আর যদি দেখো যে কোন উল্লেখ আছে, থিটা উল্লেখ আছে, তাহলে কিন্তু তোমাকে এইভাবে সলিউশন আসতে হবে। এবং ওই একইভাবে আমি যদি বলি যে সাম্যাবস্থায় ফিরে এলে, সাম্যাবস্থায় ফিরে এলে W ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার তো অবশ্যই আসবে, এবং এখান থেকে mgL অন মাইনাস cos থিটা ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কি আসতেছে, 2gL অন মাইনাস cos থিটা ইকুয়ালস টু হচ্ছে v স্কোয়ার, দেন 2gL অন মাইনাস cos থিটার ত্রিকোণমিতির সূত্র 2 sin স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু v স্কোয়ার। ওকে, তাহলে 2 2 4 এখানে চলে আসতেছে, তাহলে হিসাবে আমরা কি লিখতে পারি, 4gL, তার মানে 2gL রুট ওভার sin থিটা বাই 2। এই সূত্রটা কিন্তু এখান থেকে ডিরেক্ট তুমি লিখতে পারতেছো। এখানে দেখো 4gL sin স্কোয়ার থিটা বাই 2 ছিল, তাহলে 4 এর রুট করলে 2 চলে আসতেছে, gl এর উপর রুট থাকলো, sin স্কোয়ার থিটা বাই 2 কে আমরা একবারে sin থিটা বাই 2 লিখতে পারছি। তাহলে দুইটা জিনিসই কিন্তু আমি খুব সুন্দরভাবে আমি তোমাকে ডিটেইল একেবারে ফুল প্রুফ আমি কিন্তু এখানে তোমাকে করে দেখালাম যে সরল দোলক বিষয়টাকে আমরা যদি দেখি, তাহলে যদি x বলা থাকে তাহলে x এর জন্য সূত্রটা একরকম আসবে, থিটা যদি বলা থাকে তাহলে থিটার জন্য সূত্রটা কিন্তু আরেক রকম আসবে। তো এই হচ্ছে সরল দোলকের ফুল ডিসকাশন। এখন চলো সরল দোলকের উপরে আমরা কিছু প্রবলেম সলিউশন করি, যাতে এই ধরনের এই টপিকের উপরে আসলে আমরা যাতে ইজিলি সলিউশন করতে পারি। দেখো তোমাদের জন্য এখানে আমি একটা প্রবলেম সেট করেছি, যে এখানে একটা সরল দোলক দেওয়া আছে, একটা সিম্পল একটা বেসিক প্রবলেম। একটা সরল দোলক দেওয়া আছে যেটাতে ববের ভর দেওয়া আছে 20 গ্রাম এবং কার্যকরী দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে 1 মিটার। আর আমাদের এখানে বলা আছে যে সাম্যাবস্থান থেকে আমরা যদি এটাকে 40 সেন্টিমিটার আনুভূমিক সরণ ঘটাই, মানে 40 সেন্টিমিটার বিস্তার যদি ঘটাই, তাহলে সাম্যাবস্থান থেকে বিস্তার বিন্দুতে নিতে কৃতকাজ কত, এবং যখন আবার ওই সাম্যাবস্থানে মানে বিস্তার বিন্দু থেকে ছেড়ে দেওয়া হবে, সাম্যাবস্থানে যখন আবার ফিরে আসবে তখন সে কত বেগে থাকবে বা কত বেগে অতিক্রম করবে। সিম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি x দেওয়া আছে, তার মানে w ইকুয়ালস টু mgL মাইনাস L স্কোয়ার মাইনাস x স্কোয়ারের রুট ওভার। এটা দিলেই কিন্তু আমাদের ওয়ার্কের হিসাব, বা এখানে বলেছে সাম্যাবস্থান থেকে বিস্তারে নিতে কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তিটা কত, সেটা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে, সমস্ত মান দেওয়া আছে। আর বলেছে যখন কিনা সে আবারও ফিরে আসবে সাম্যাবস্থানে তখন কত বেগে থাকবে। তাহলে আগে আমরা w ক্যালকুলেশন করে নিব, সহজে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু v বের করে নিয়ে আসতে পারতেছি। তো ইকুয়াল হিসাবটা যদি থিটার জন্য দেয়া থাকে, এখানে যদি x এর বদলে থিটা দেয়া থাকতে 20 ডিগ্রি 30 ডিগ্রি, তখন আমরা mgL 1 মাইনাস cos থিটা ওই সূত্রে চলে যেতাম, ওখান থেকে ওয়ার্ক নিয়ে সেখান থেকে আমরা v বের করতে পারতাম, অথবা ডাইরেক্ট আমরা ভির যে ফর্মুলাটা পেয়েছি সেটা দিয়েও করতে পারতাম। সো আজকের এই ভিডিও লেকচারে আমি আলোচনাটা এতটুকু পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিও লেকচারে বিভব শক্তির আরও কিছু টাইপস আছে, যে টাইপসগুলো আমি তোমাদের সাথে ডিসকাশন করব, প্লাস যান্ত্রিক শক্তির নিত্যতা এবং শক্তির সংরক্ষণশীলতা, এইটা ডিসকাশন করে আমরা শক্তির সংরক্ষণশীলতা বা যান্ত্রিক শক্তির নিত্যতা, যেটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই যান্ত্রিক শক্তির নিত্যতা কি কি বিষয়ের উপর আছে, কোন কোন জায়গায় এটাকে আরোপ করা যায় আমরা দেখব। তো আগে থেকে আমি একটু বলে রাখি, এই যান্ত্রিক শক্তির নিত্যতা মানে এর পরের পর্বটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা সব জায়গায় কোন কোন জায়গায় ইউজ করা যায়, যেমন স্প্রিং এর ক্ষেত্রে ইউজ করা যাইতে পারে, ওইটা আমরা দেখবো, ওইখান থেকে অঙ্ক দেখব। তারপরে সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা, আজকে নিত্যতার প্রশ্ন আমি দেই নাই এই পর্বে, এখানে আমি দিচ্ছি না, নেক্সট পর্বে দেখবা যে আমি সরল দোলকের নিত্যতার প্রশ্ন করাবো। তারপরে হেলানো তলবে
হেলানো তলে নামার ক্ষেত্রে বলো বা ওঠার ক্ষেত্রে বলো, দুইটা জায়গায় কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা আসতে পারে। সেখানে ঘর্ষণবিহীন তলও হতে পারে, আবার ঘর্ষণযুক্ত তলও হতে পারে। এগুলো কিন্তু বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আমি নেক্সট দিন তোমাদের সাথে ডিসকাশন করবো। দেন প্রাসের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা, এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, তো এখানেও হতে পারে। তারপরে পড়ন্ত বস্তু অথবা নিক্ষিপ্ত বস্তু। তো এই সব জায়গায় যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতার প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো বোর্ডের জন্য খুবই কমন প্রবলেমস এগুলো আসে। তো এর পরের ভিডিও লেকচারে এই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি ডিসকাশন করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।